সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। সার্জারি কিংবা শল্য চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে অস্ত্রোপচারের পরবর্তী সময়ে অনেকেই খিচুড়িজনিত জটিলতায় আক্রান্ত হয়ে থাকে, যেটি রোগীর সুস্থতা কিংবা পুনরুদ্ধার প্রক্রিয়াকে নানাভাবেই প্রভাবিত করতে পারে। তবে সার্জারি পরবর্তী সময়ে কি কি কারণে একজন ব্যক্তি খিচুড়ি সংক্রান্ত জটিলতা হতে পারে তা নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, অধ্যাপক নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। স্যার, স্বাগত আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, শুরুতে একটু জানতে চাই যে খিচুড়ি রোগটা আসলে কি, কখন আমরা একটি জটিলতাকে খিচুড়ি হিসেবে আখ্যা দিতে পারি কিংবা এটাকে জটিলতা মনে করতে পারি? খিঁচুনি আসলে একটা মেডিকেল কন্ডিশন। এখানে যেটা হয়, ইনভলান্টারি কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য মাসেলস, অর্থাৎ বাংলায় যদি সহজভাবে বলি, নিয়ন্ত্রণহীনভাবে আমাদের শরীরের মাংসগুলো যদি সংকুচিত এবং প্রসারিত হতে থাকে এবং এটা সামান্য মাসেল টুইচিং থেকে সমস্ত শরীর জার্কি মুভমেন্ট হতে পারে, এ ধরনের কন্ডিশনকেই আমরা খিঁচুনি বলি। একটু জানতে চাই যে একজন ব্যক্তি অপারেশন করলো এবং অপারেশন পরবর্তী সময় এই যে খিচুড়ি হলো, মানে খিচুড়িগুলো আসলে সাধারণত কি কি কারণে হয়ে থাকে? সেটা কি মস্তিষ্কের অপারেশন থেকে হয় নাকি অন্যান্য জটিলতার কারণে হতে পারে? না, আসলে খিঁচুনি একটা বড় সিমটম। এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন মস্তিষ্কের কোনো টিউমার, ইনফেকশন, মেটাবলিক কজ যেমন ব্লাড সুগার বেড়ে যাওয়া বা ব্লাড সুগার কমে যাওয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এ ধরনের অনেক কজ রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে খিঁচুনির কোনো কারণ নাও পাওয়া যেতে পারে। কিন্তু সার্জারি পরবর্তী খিঁচুনি বলতে আমরা যেটা বোঝাই, সাধারণত কোনো অপারেশন যদি হয়ে থাকে, বিশেষ করে মস্তিষ্কের বা ব্রেনের যদি অপারেশন হয়ে থাকে, তারপরে যে খিঁচুনিটা হয় এটাকে আমরা সার্জারি পরবর্তী খিঁচুনি বলে থাকি। মানে সেক্ষেত্রে উপসর্গটা কেমন প্রকাশ পায়? উপসর্গ হলো অপারেশনের পর রোগীর খিঁচুনি হতে পারে, শরীর কাঁপছে, শরীর ঝাঁকুনি হতে পারে এবং এটা পার্শিয়াল, অর্থাৎ যে কোনো এক হাত বা পা থেকে হতে পারে, অথবা জেনারেলাইজড, অর্থাৎ সমস্ত শরীরও কাঁপতে পারে এবং এক পর্যায়ে রোগী দীর্ঘক্ষণ কাঁপতে কাঁপতে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারেন। আচ্ছা, এই খিঁচুনিকেই আমরা সার্জারি পরবর্তী খিঁচুনি বলে থাকি। একটু জানতে চাই যে আমরা যে খিচুড়ির কথা বলছি এবং মৃগী রোগ, অনেকে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে হয়তো বা একই জটিলতা। খিচুড়ি এবং মৃগী রোগের মধ্যে বেসিক ডিফারেন্সটা আসলে কি? বেসিক্যালি এটা সাধারণ মানুষের কাছে একই রকম মনে হতে পারে, খিঁচুনি এবং মৃগী রোগ। তবে মৃগী রোগটা হলো এটা একটা মেডিকেল কন্ডিশন, যেখানে কোনো কারণ থাকতেও পারে অথবা না থেকেও খিঁচুনি হতে পারে এবং এই খিঁচুনিটা রিপিটেড বারবার হতে থাকে। তীব্রতা ইউজুয়ালি অত বেশি হয় না এবং ঔষধপত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের মেডিকেল কন্ডিশনগুলো যেগুলো, এগুলোকে হলো মৃগী রোগ হিসাবে আমরা লেবেল করি। আর যেগুলো অপারেশন পরবর্তীতে হয় এবং প্রি এক্সিস্টিং খিঁচুনি থেকেও এটা হতে পারে, যেমন হয়তো একটা পেশেন্টের ব্রেন টিউমার আছে অথবা হেড ইনজুরি, অর্থাৎ মস্তিষ্কে আঘাত, বিশেষ করে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, বিশেষ করে ব্রেনের সামনের দিকে ফ্রন্টাল অথবা টেম্পোরাল, অর্থাৎ দুই সাইডের দিকে যদি কোনো আঘাত হয়, রক্তক্ষরণ হয় অথবা ইনফেকশন হয়, এ ধরনের ক্ষেত্রে যে খিঁচুনি হয়, এটাকে আমরা সিজার বা পোস্ট সার্জিক্যাল খিঁচুনি বলে থাকি। মূলত ডিফারেন্সটা হলো এটা সার্জারি পরবর্তীতে হয় আর ওটা দীর্ঘদিন থেকে হতে থাকতে পারে। মানে সেক্ষেত্রে সার্জারি পরবর্তী যে খিচুড়ি হচ্ছে সবার ক্ষেত্রে তো হয় না, স্পেসিফিক কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়। কোন কোন বিষয়গুলোকে আমরা মূলত দায়ী করতে পারি? সার্জারি পরবর্তী খিঁচুনি আসলে সবার ক্ষেত্রে হয় না এবং সবার ক্ষেত্রে না হলেও আমরা অনেক সময় অপারেশনের পর প্রোফাইল্যাকটিক, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকি। কিছু খিঁচুনির ওষুধ আমরা আগে থেকেই দিয়ে থাকি যাতে খিঁচুনি না হয়। তবে কাদের খিঁচুনি হবে এটা ডিপেন্ড করে আসলে কি ধরনের অপারেশনটা হয়েছে, অপারেশনের আগেই তার রোগের কারণে, অর্থাৎ ব্রেন টিউমার বা হেড ইনজুরির কারণে খিঁচুনি হতো কিনা, এটার উপর ডিপেন্ড করে। এছাড়াও এক্সটেন্ট অফ সার্জারি, অর্থাৎ সার্জারিটা কত সময়ের, কত জটিল এবং বেশি এরিয়া, ব্রেনের বেশি এরিয়া নিয়ে আমরা সার্জারি করেছি, এটার উপর ডিপেন্ড করে। এবং আরেকটা হলো ব্রেনের কিছু বিশেষ এরিয়া আছে যেখানে সার্জারি করলে খিঁচুনি হতে পারে। যেমন আমি আগেও বললাম, আমাদের ব্রেনের সামনের দিকে, অর্থাৎ ফ্রন্টাল লোব, সাইডে টেম্পোরাল লোব,
এসব এলাকায় যদি কোনো সার্জারি হয়ে থাকে সেই ক্ষেত্রে খিঁচুনি হওয়ার প্রবণতাটা বেশি থাকে। মানে একটু জানতে চাই যে মানে এই যে একজন ব্যক্তির অপারেশন হলো, অপারেশন পরবর্তী সময় হঠাৎ করে খিঁচুনি শুরু হলো, তাৎক্ষণিক ম্যানেজমেন্টটা আসলে কি? এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অপারেশন পরবর্তী খিঁচুনি এটা এত সিরিয়াস হতে পারে যে এই কারণে আমাদের রোগী আমরা হারাতে পারি, অর্থাৎ রোগী মারাও পর্যন্ত যেতে পারে। মারাও যেতে পারে। এবং এই জন্যই এই খিঁচুনিটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অপারেশনের পরেই তো আমরা সঙ্গে সঙ্গে রোগীকে বাসায় পাঠাই না, কয়েকদিন হাসপাতালে থাকে, অর্থাৎ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। আরেকটা হলো পরবর্তীতে যখন বাসায় যাবে, রোগীর আত্মীয় স্বজনের কাছে যাবে, তখনকার ম্যানেজমেন্ট। ইন হসপিটাল ম্যানেজমেন্ট যেটা, হাসপাতালে থাকার সময় কিন্তু খিঁচুনিটার তীব্রতা অনেক বেশি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে নার্সিং স্টাফ এবং ডক্টর যারা থাকেন তাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, খিঁচুনি শুরু হলেই রোগীকে আসলে শুইয়ে দিতে হবে এবং তার এয়ারওয়েটা ক্লিয়ার রাখতে হবে, নেক এক্সটেন্ডেড রেখে যাতে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে। তার অক্সিজেন দিতে হবে, শরীরে যেন অক্সিজেনের মাত্রা কমে না যায়। আমরা দ্রুত তার একটা ব্লাড সুগার করে দেখব তার সুগারটা কম বা বেশি আছে কিনা, ইলেকট্রোলাইটসটা করে দেখব এবং ইমিডিয়েটলি কিছু খিঁচুনির ওষুধ আমরা দিতে পারি। বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, এ ধরনের যে কোনো একটা খিঁচুনির ওষুধ দিতে পারি। এবং একটা আছে যে কন্টিনিউয়াস খিঁচুনি হচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, অর্থাৎ স্ট্যাটাস ইপিলেপটিকাস, সেক্ষেত্রে হলে আমরা স্যালাইনের মাধ্যমে ড্রিপেও ওষুধ দিয়ে এই খিঁচুনিকে কন্ট্রোল করতে পারি। এটা হলো হাসপাতালের ম্যানেজমেন্ট। আর যখন আমরা বাসায় যাই তখন রোগীর লোকদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এরকম যদি খিঁচুনি হয় রোগীকে প্রথমে শুইয়ে দিবেন, এক পাশে কাত করে দিতে পারেন, মুখটা ক্লিয়ার রাখবেন এবং খিঁচুনির যে ওষুধ সেটা মিস করেছে কিনা সেগুলো ঠিকমতো খাবে এবং এরপরেও যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে দ্রুত কোনো নিউরোসার্জন অথবা কাছাকাছি কোনো হাসপাতালে রোগীকে নিয়ে যাবেন। একটু জানতে চাই যে মৃগী রোগী যারা, তাদের ক্ষেত্রে তো খিঁচুনি হয়ে থাকে এবং দীর্ঘদিন ধরে একদম অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে অনেক মৃগী রোগী, এমন তো রয়েছে যে বারবার খিঁচুনি হচ্ছে এবং তিনি এটাকে ম্যানেজমেন্ট করছে না। মৃগী রোগীদের ক্ষেত্রে কি অপারেশন করার কোনো ভূমিকা থাকে? মৃগী রোগের যে খিঁচুনিটা হয় এটা অনেক ক্ষেত্রে ওষুধে কন্ট্রোল হয়, অনেক ক্ষেত্রে ওষুধে কন্ট্রোল হয় না এবং ইউজুয়ালি যেটা রোগীরা করেন ওষুধ মিস করার ফলে বারবার রিপিটেড খিঁচুনি হতে থাকে। এবং এই খিঁচুনি যদি কন্ট্রোলেবল হয়, অর্থাৎ মেডিসিনেও হচ্ছে না, যেটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি টু অ্যান্টি ইপিলেপটিক ড্রাগস, মানে খিঁচুনির ম্যাক্সিমাম ওষুধ দেওয়ার পরেও তার খিঁচুনিটা নিয়ন্ত্রণ হচ্ছে না, ইন দ্যাট কেস আমাদের শল্য চিকিৎসার একটা ভূমিকা রয়েছে এবং চিকিৎসার মাধ্যমে অপারেশন, বেশ কয়েকটা অপারেশন আছে যার মাধ্যমে এই খিঁচুনির প্রবণতাটা অনেকটাই কমানো সম্ভব। সেক্ষেত্রে এই যে অপারেশনগুলো আপনারা করে থাকেন, একটু জানতে চাই যে খিঁচুনি কিংবা মৃগী রোগে আক্রান্ত রোগীরা অপারেশন পরবর্তী সময় আসলে সুস্থতার হার কতটুকু সুস্থভাবে জীবনযাপন করতে পারে? অপারেশনের পর যদি অপারেশন করলেও যে খিঁচুনির ওষুধ খেতে হবে না এমন না, তবে ডোজ অর্থাৎ পরিমাণ অনেক কম লাগে এবং ইউজুয়ালি যদি খিঁচুনি সিজার ফ্রি থাকে সে 2 বছর, তারপরে আমরা ওষুধ বন্ধও করে দিতে পারি। এই রোগীগুলো অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, কিন্তু অবশ্যই ডাক্তারের ইনস্ট্রাকশনস এবং পরবর্তী যে ওষুধপত্র, নিয়ম কানুন, রিহ্যাবিলিটেশন এবং অন্যান্য যে ডায়েট, পর্যাপ্ত রেস্ট, এই নিয়মগুলো যদি মেনে চলে তাহলে উনি মোটামুটিভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। কিন্তু অনেকে মনে করেন যে মৃগী রোগী অপারেশন হয়েছে, অপারেশন মানেই তিনি সুস্থ হয়ে গেলেন, পরবর্তীতে আর কোনো ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, ফলো আপ করার প্রয়োজন নেই। মানে সার্জারি পরবর্তী যে ব্যবস্থাপনা, নিয়মিত ফলো আপ, চিকিৎসকের কাছে যাওয়া আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এটা অত্যন্ত জরুরি, কারণ খিঁচুনি এমন একটা রোগ যেটা অনেক ক্ষেত্রে ঔষধে নিয়ন্ত্রণ হয় না, সার্জারি করলেও 100% নিয়ন্ত্রণ হয় না। সার্জারির পরেও কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকে, যেমন খিঁচুনির ওষুধ খাওয়া লাগতে পারে, তবে সার্জারির আগের চেয়ে হয়তো পরবর্তীতে ওষুধের পরিমাণটা অনেক কম লাগবে। আর তার যে জেনারেল কিছু রুলস এগুলো মানতে হবে, যেমন তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, তাকে পর্যাপ্ত ঘুম জরুরি, খুব স্ট্রেসফুল কাজ না করা, ড্রাইভিং না করা, তারপরে সুইমিং না করা এবং পর্যাপ্ত সময় বিনোদনের ব্যবস্থা করা, আত্মীয় স্বজন তাকে সময় দেওয়া, এই ধরনের যে জেনারেল কন্ডিশনগুলো এগুলো মেনে চললে অনেকটাই ভালো থাকবেন। একটু জানতে চাই যে এই যে অপারেশন করছেন আপনারা, আমাদের বাংলাদেশে তো অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি। হঠাৎ করে মস্তিষ্কে আঘাত পেয়েছে, হেমোরেজ হয়েছে এবং আপনারা কিন্তু চিকিৎসা করেন অপারেশনের মাধ্যমে।
এই ধরনের হেমোরেজের রোগীরা আগে তো কখনো খিচুড়ি রোগে আক্রান্ত ছিল না বা মৃগী রোগে ভুগেনি, কিন্তু অপারেশন পরবর্তী সময়ে খিচুড়ি যে শুরু হলো, অনেকে তো খিচুড়ি হয়, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, এটা কি কন্টিনিউ থাকতে পারে কিনা? যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা হেড ইনজুরি হয়, এখানে যে আমরা অপারেশনগুলো করি এগুলো সাধারণত ডিপ্রেস ফ্র্যাকচার অথবা ব্রেনের ভিতর যে রক্তক্ষরণ হয় সেই ক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি। এই অপারেশনগুলোর পরবর্তীতে যে কারণে খিঁচুনি হয় সেটা হলো ব্রেনে কোনো সার্জারি, হিমাটোমা রিলিজ এগুলো যখন করি তখন এক ধরনের গ্লায়োটিক চেঞ্জ বলে, গ্লায়োটিক চেঞ্জ হয়। অ্যান্ড দিস গ্লায়োটিক ব্রেন ইটসেলফ ইজ এ কজ অফ কনভালশন, মানে খিঁচুনির কারণই হলো এই গ্লায়োটিক চেঞ্জ ইন দ্য ব্রেন। কাজেই অপারেশন পরবর্তী খিঁচুনি অবশ্যই এটা অমূলক নয় এবং এটা হতে পারে। এই খিঁচুনিকে সাধারণত আমরা ওষুধের মাধ্যমেই কন্ট্রোল করে থাকি। হেড ইনজুরির পরে যেগুলো খিঁচুনি হয়, অপারেশন করলেও এই ধরনের ইউজুয়ালি 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত ওষুধ খাওয়া লাগতে পারে। যে ক্ষেত্রে কোনো ধরনের খিঁচুনি তার আগে হয়নি, আমরা প্রোফাইল্যাকটিক হিসাবে দিই, সেগুলো 2-3 সপ্তাহ দিলেই হয়। কিন্তু যাদের খিঁচুনি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের 2 বছর পর্যন্ত মেডিসিন কন্টিনিউ করা লাগতে পারে। তবে এই খিঁচুনি নিয়ন্ত্রণ সম্ভব এবং একটা সময়, এবং এই যে খিঁচুনিটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একজন সুস্থ মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টের পরে অপারেশন হলো, অপারেশন করার পর থেকে খিঁচুনি শুরু হলো, অনেকে এটিকে গ্রহণ করতে পারে না। তিনি মনে করে যে আমি অপারেশন করেছি তাৎক্ষণিকভাবে আমি কেন সুস্থ হলাম না, কেন খিঁচুনি রোগে বারবার ভুগছি। এক্ষেত্রে মানসিক সাপোর্ট দেওয়াটা কতটুকু জরুরি এবং ওই রোগীর উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে, বিস্তারিত জানবো। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে যেমনটি বলছিলাম যে একজন ব্যক্তি খিচুড়ি হয়েছে, অপারেশন হলো, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কারণে যে সমস্যাগুলো তৈরি হলো, আপনি বলছিলেন যে 2 বছর পর্যন্ত খিচুড়িটা কন্টিনিউ থাকতে পারে। একটু জানতে চাই যে খিচুড়ির কারণগুলো ফাইন্ড আউট করার জন্য পরবর্তী থেকে আবারও কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? জি, অবশ্যই। আমরা একটা অপারেশনের পর যখন পেশেন্টকে ডিসচার্জ করে দিই এবং তার খিঁচুনি কন্টিনিউ হতে থাকে, অবশ্যই তাকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্ট্রোল হয়ে যায়। যদি কন্ট্রোল না হয় তখন তাহলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। যেমন ইমিডিয়েট যদি অপারেশনের পরবর্তীতেই খিঁচুনি হয় হাসপাতালে থাকা অবস্থায়, যেটা আমি আগেও বলেছি, সেই ক্ষেত্রে তো আমরা তার অক্সিজেন স্যাচুরেশন অর্থাৎ হাইপক্সিয়া হলো কিনা এটা দেখব, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে কিনা, সোডিয়াম পটাশিয়াম লেভেল দেখব, এবং ব্লাড সুগার হাইপারগ্লাইসেমিয়া আছে কিনা এগুলো দেখব। আর পরবর্তী ক্ষেত্রে যেগুলো আমরা দেখি এর মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট হলো নিউরো ইমেজিং, অর্থাৎ তার ব্রেনের একটা সিটি স্ক্যান অথবা MRI আমরা করতে পারি। সিটি স্ক্যান এবং MRIতে তার ব্রেনে আমরা যে এরিয়াতে অপারেশন করেছি ওখানে কোনো চেঞ্জ আছে কিনা, কোনো হিমাটোমা আছে কিনা, অথবা যদি টিউমার হয় রেসিডুয়াল কোনো টিউমার রয়ে গেছে কিনা, সার্জারি পরবর্তীতে আরেকটা কজ অফ খিঁচুনি হলো ইনফেকশন, কোনো ইনফেকশনের সাইন্স ফিচার্স আছে কিনা, এগুলো দেখে আমরা চিকিৎসা করতে পারি। এছাড়াও আমরা পরবর্তীতে EEG অর্থাৎ ইলেকট্রোএনসেফালোগ্রাম নামে একটা পরীক্ষা আছে, এটাও করতে পারি। কাজেই খিঁচুনি হলেই আমরা কেন হয়েছে এটা ইভালুয়েশনের জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। পাশাপাশি একটু জানতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে, আপনি যেমনটি বলছিলেন যে অপারেশনগুলো পরবর্তীতে খিঁচুনি হবার একটা শঙ্কা রয়ে যায়। ব্রেনে টিউমার হয়েছে কিনা আসলে সাধারণ মানুষ কি করে বুঝবে, উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে, এবং ব্রেন টিউমারের পরবর্তী যদি একজন ব্যক্তি খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে থাকে সেটা কতদিন পর্যন্ত কন্টিনিউ থাকতে পারে? ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে কিনা এটার জন্য আসলে ইন জেনারেল কিছু সিমটম থাকে। যেমন পেশেন্টের মাথা ব্যথা হতে পারে, সাথে বমি বা বমি বমি ভাব, চোখে কম দেখা, ঝাপসা দেখা, কানে কম শুনতে পারে এবং খিঁচুনি হতে পারে। খিঁচুনি আসলে ব্রেন টিউমারের একটা অন্যতম প্রথম সিমটম, কারণ মাথা ব্যথা, বমি এগুলো কিন্তু আরও অন্য কারণেও হতে পারে, কিন্তু যখনই মাথা ব্যথা, বমি এগুলোর সঙ্গে খিঁচুনি থাকবে তখন আমরা ধরে নিতে পারি তার ব্রেনে কোনো টিউমার
বা অন্য কোনো কন্ডিশন আছে। এজন্য আমি রোগীদেরকে পরামর্শ দিব, যদি কখনো মাথা ব্যথা বমির সঙ্গে খিঁচুনি থাকে তাহলে অবশ্যই যেন তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। আর সার্জারি পরবর্তী সময়ে এই খিঁচুনিটা হতে পারে, বিশেষ করে আমি আগেও বলেছি ব্রেন টিউমার এবং ব্রেনের কিছু স্পেসিফিক রিজিয়নে যদি অপারেশন হয়, হেড ইনজুরি থাকে, সেই ক্ষেত্রে এই খিঁচুনি হতে পারে। ইউজুয়ালি 2 বছরের খিঁচুনির ওষুধ খেলেই এগুলো নির্মূল হয়ে যায়। তারপরেও যদি না হয় ওষুধ কন্টিনিউ করতে হবে এবং ইভালুয়েট করে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। একটু জানতে চাই এই ক্ষেত্রে যে এই যে অপারেশনগুলো করা হয়ে থাকে আসলে মানে ব্রেন টিউমারের সফলতার হার কীরকম? মানে আমরা তো একটা সময় পর্যন্ত মনে করতাম যে ব্রেইনে টিউমার হয়েছে এই রোগীটি হয়তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকবে, তারপরে এই রোগীটি নিশ্চিত মৃত্যু। মানে আমরা কি এই জায়গাটি থেকে আস্থা ফিরিয়ে আনতে পেরেছি কিনা? বর্তমানে বাংলাদেশে যে নিউরোসার্জারি হয়, এটা ব্রেন টিউমারের সার্জারির চিকিৎসার ক্ষেত্রে সফলতার হার অনেক বেশি। আপনি যে কথা বললেন যে ব্রেন টিউমার হলে হয়তো বাঁচানো যাবে না বা একটা নির্দিষ্ট সময় বাঁচবে, এই কনসেপ্ট এখন আর নাই। এর দুটো কারণ, একটা হলো আমাদের দেশে নিউরোসার্জারি চিকিৎসার ফ্যাসিলিটিস অনেক বেড়েছে, অনেক নতুন নতুন হাসপাতাল এবং অনেক নিউরোসার্জন তৈরি হয়েছে, সারা বাংলাদেশে তারা কাজ করছে। 2 নম্বর হলো ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস, যেমন আগে একটা সিটি স্ক্যান বা এমআরআই সাধারণত ঢাকা অথবা বড় বড় শহর ছাড়া হতো না, এখন দেখা যাচ্ছে থানা লেভেলেও সিটি স্ক্যান এমআরআই এই পরীক্ষাগুলো হচ্ছে, অর্থাৎ ডিজিজটা অনেক আগেই ধরা যাচ্ছে। এছাড়াও ব্রেন টিউমার যেগুলো আছে এগুলোর মধ্যে বিনাইন কিছু কন্ডিশন আছে, যেমন ম্যানিনজিওমা, পিটুইটারি টিউমার এবং আরও অনেক টিউমার আছে যেগুলো খুব বিনাইন এবং টোটালি এক্সারসাইজ করতে পারে এবং রোগী অনেক দিন ভালো থাকে। তবে শুধু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে পরবর্তীতে রেডিও কেমোথেরাপি লাগতে পারে, এগুলোর সুযোগও এখন অনেক বেশি এবং সেই ক্ষেত্রে হয়তো রোগীর আউটকাম ভালো হয় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এখন আউটকাম অনেক ভালো। নিশ্চয়ই। তার মানে ব্রেইনে কোনো টিউমার হলো কিনা, টিউমারটা আসলে কোন ধরনের টিউমার, সেটা কি ক্যান্সার নাকি নর্মাল কোনো টিউমার, এই জিনিসগুলোকে দ্রুত সময়ের মাঝে আইডেন্টিফাই করাটা খুব বেশি জরুরি, যাতে করে প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হয়। এই একটা পরামর্শ অবশ্যই খুব জোরভাবে আমরা বলতে চাই আয়োজনের মাধ্যমে। স্যার, একটু জানবো যে শিশুরা অনেক ক্ষেত্রে দেখা যায় খিঁচুনিতে আক্রান্ত হচ্ছে। একটি শিশু আসলে অনেক ক্ষেত্রে তো কথা বলতে পারে না, বোঝাতে পারে না মনের ভাষা, কিন্তু অভিভাবকরা আসলে কখন বুঝবে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং সাধারণত কোন কোন জটিলতার কারণে শিশুদের খিঁচুনি হতে পারে? শিশুদের খিঁচুনি হওয়ার টেন্ডেন্সি আরও বেশি, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, শিশুদের একটা খিঁচুনি হয় সেটা হলো যদি টেম্পারেচার বাড়ে বা জ্বর হয়, যেটাকে আমরা ফেব্রাইল কনভালশন বলি। এই ফেব্রাইল কনভালশনটা জ্বর নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রিত হয়ে যায় এবং এটা কিন্তু পরবর্তীতে আর নাও হতে পারে। কাজেই এই ফেব্রাইল কনভালশন, যেটা বাচ্চাদের খুবই কমন, এটাকে নিয়ে ব্রেনের অনেক জটিল রোগ হয়েছে এরকম ধারণা করা ঠিক না। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আইডেন্টিফাই করা যায়। এছাড়াও শিশুদের কিছু স্পেসিফিক টিউমার আছে যেগুলো বাচ্চাদেরই হয়ে থাকে, যেমন ব্রেনের পিছনের দিকে টিউমার, প্রাইমারি টিউমার যেগুলো, এগুলো শিশুদের হয়ে থাকে। এছাড়াও শিশুদের আরও কয়েকটা কন্ডিশন হতে পারে, যেটা হলো জন্মগতভাবে কিছু ব্রেনের অ্যাবনর্মালিটি থাকে, যেমন হাইড্রোকেফালাস, মাথা বড় হয়ে যায়, অথবা ম্যানিঙ্গোসিল অর্থাৎ পিছনের দিকে মেরুদণ্ডে কোনো ফোলা থাকে। এগুলো কারণে মাথায় পানি জমে, হাইড্রোকেফালাস হয় এবং খিঁচুনি হতে পারে। এই খিঁচুনিগুলো যেগুলো আসলে ডেফিনিট কজ আছে এবং অপারেশন করা সম্ভব, সেগুলো দ্রুত অপারেশন করে নিতে হবে। আর যদি ফেব্রাইল বা অন্য কারণে কনভালশন হয়, এগুলো ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে আসলে কতটুকু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভব, এবং পাশাপাশি যেমনটি বলছিলেন আপনি শুরুতে, বেশিরভাগ রোগীরা নিয়মিত ওষুধ খায় না, ওষুধগুলো আসলে একদিন দুদিন খেয়ে আবার গ্যাপ দেয়, আবার নিয়মিত খায়, আবার গ্যাপ দেয়। মানে এই প্রবণতাটা আসলে খিঁচুনি রোগগুলোর ঝুঁকি বাড়ানোর জন্য কতটুকু সহায়ক হতে পারে? এবং আরেকটি পরামর্শ চাইবো যে লাইফস্টাইলে বিশেষ কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? আসলে কনভালশন বা খিঁচুনি রোগীর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোনো কজ না থাকে, ওষুধই একমাত্র চিকিৎসা। এবং এখন এত ভালো ভালো ওষুধ আমাদের রয়েছে যেগুলোতে অলমোস্ট খিঁচুনিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু অবশ্যই রোগীকে নিয়মিত ওষুধ খেতে হবে। যদি উনি গ্যাপ দেন তাহলে এই ওষুধগুলো আসলে কাজ করে না, খিঁচুনি হতে পারে এবং একবার খিঁচুনি হলে পরবর্তী খিঁচুনির টেন্ডেন্সি আরও বেড়ে যায়। এজন্য অবশ্যই আমি পেশেন্টদেরকে পরামর্শ দিব যে ওষুধ যদি দেওয়া হয় অবশ্যই ওষুধ নিয়মিত খাবেন, ডোজ মিস করবেন না এবং কম ডোজে খাবেন না, এটা হলো খুবই ইম্পর্টেন্ট।
আর দ্বিতীয় যেটা বললেন যে লাইফস্টাইল মডিফিকেশনের কোনো ভূমিকা আছে কিনা খিঁচুনি নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অবশ্যই ভূমিকা রয়েছে। কারণ খিঁচুনি এমন একটা জিনিস, এর কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে যার খিঁচুনি হওয়ার টেন্ডেন্সি আছে, কিছু কিছু ফ্যাক্টর আছে এই টেন্ডেন্সিটাকে বাড়িয়ে দিতে পারে। যেমন যদি তার ঘুম কম হয়, সে যদি পর্যাপ্ত বিশ্রাম না নেয়, অনেক স্ট্রেসফুল কাজ করে, খাবার দাবার নিয়ন্ত্রণ না করে এবং একটু রিল্যাক্সেশন এন্টারটেইনমেন্ট না পায়, রেগুলার একটা হালকা এক্সারসাইজ না করে, তাহলে সেক্ষেত্রে খিঁচুনি হওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। এজন্য অবশ্যই যাদের খিঁচুনি আছে তাদেরকে, বা সার্জারি পরবর্তীতে খিঁচুনি হয়েছে, তাদেরকে আমরা কিছু জিনিস মেনটেন করার জন্য বলবো। এছাড়াও ইন জেনারেল খিঁচুনি রোগীদের আমরা পরামর্শ দিয়ে থাকি উনি যেন ড্রাইভ না করেন, একা সাঁতার কাটতে না যান, রাস্তা একা একা পার হবেন না, বাথরুমে গেলে উনি দরজাটা বন্ধ করবেন না। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। একদম আলোচনা শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ আমাদের পরামর্শগুলো শোনার জন্য। প্রিয় দর্শক, আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এ পর্যন্তই। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই আর্লি স্টেজে যে কোনো ধরনের সিমটম, মাথা ব্যথা, চোখে ঝাপসা কিংবা কানে ব্যথা কিংবা খিঁচুনির উপসর্গ উপস্থিত থাকলে অবশ্যই তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যান, বিষয়টি শনাক্ত করুন এবং নিয়মিত ওষুধ খাওয়ার বিকল্প কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।